নমস্কার, নটা নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নটা নিউজ রুম লাইভের শুরুতেই খুশির খবর বলা যেতেই পারে, অন্তত আশার আলো তো বলা যেতেই পারে করোনা যুদ্ধে। তার কারণ এবার ভারতে তৈরি হবে কোভ্যাক্সিন। জুলাই থেকেই মানবদেহে এর পরীক্ষা শুরু হবে, অর্থাৎ এটা এক ধরনের আশার খবর। এবং ইতিমধ্যেই এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। করোনাকে নির্মূল করতে দরকার ভ্যাকসিন। সেই লক্ষ্যে একসঙ্গে কাজ করছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। তাদের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাক্সিন এবার মানুষের শরীরে প্রয়োগ করে দেখা হবে। অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। জুলাই থেকে মানবদেহে প্রয়োগ করে পরীক্ষা শুরু কোভ্যাক্সিনের। ফেজ 1 ট্রায়ালে আমরা প্রথম চিন্তা করি যে ওষুধটা কোনো ক্ষতি করছে না, তো যদি ক্ষতি না করে তাহলে কত ডোজ পর্যন্ত ওষুধটা মানুষের শরীরে সেফ। ফেজ 2 ট্রায়াল আসে যখন দেখা যায় যে ওষুধটা আদৌ উপকারী। তো নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখাচ্ছেন। ভারতীয় সংস্থা করোনার ভ্যাকসিন তৈরি করতে পারলে সেটা আত্মনির্ভর ভারত তৈরির পথে বড় পদক্ষেপ হবে বলেই মত অনেকের। এই সম্ভাব্য ভ্যাকসিনের দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নিজেও। মঙ্গলবার প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নির্দেশ দেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ যাদের সংক্রমণের আশঙ্কা বেশি তাদের আগে ভ্যাকসিন দিতে হবে। সর্বত্র এবং সবাই যাতে ভ্যাকসিন পান তা নিশ্চিত করতে হবে। ভ্যাকসিনের দাম হতে হবে সাধারণ মানুষের নাগালের মধ্যে। ভারত বায়োটেক ছাড়াও একাধিক ভারতীয় সংস্থা ভ্যাকসিন তৈরির কাজে যুক্ত। সেই সব কাজ কতদূর এগিয়েছে সে বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। নির্দেশ দেন ভ্যাকসিন নিয়ে খুঁটিনাটি বিষয়ে মাথায় রেখে পরিকল্পনা করে এগোতে। নিউজ 18 বাংলা। একদিকে যেমন করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন নিয়ে আশাবাদী সবাই, তারই মাঝে আজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন যে আনলক 1-এ অনেকেই অসতর্ক থেকেছেন, সেক্ষেত্রে আনলক 2-এ আরো বেশি সতর্ক হতে হবে। लॉकडाउन के दौरान बहुत गंभीरता से नियमों का पालन किया गया था। सरकारों को, स्थानीय निकाय की संस्थाओं को, देश के नागरिकों को फिर से उसी तरह की सतर्कता दिखाने की जरूरत है। कंटेनमेंट जोन्स, उस पर तो हमें बहुत ध्यान देना होगा। जो भी लोग नियमों का पालन नहीं कर रहे हैं, हमें उन्हें टोकना होगा, रोकना होगा और समझाना भी होगा। ये 130 करोड़ देशवासियों के जीवन की रक्षा करने का अभियान है। भारत में गांव का प्रधान हो या देश का प्रधानमंत्री, कोई भी नियमों से ऊपर नहीं है। কেন সতর্ক হতে বলছেন প্রধানমন্ত্রী? তার কারণ আনলক 1-এর একদম শেষ দিনে এসে দেখা যাচ্ছে এ রাজ্যে রেকর্ড সংক্রমণ হলো গত 24 ঘন্টায়। গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্ত 652 জন। একদিনে কলকাতায় 231 জনের সংক্রমণ। উত্তর 24 পরগনায় আক্রান্ত 135 জন। 24 ঘন্টায় রাজ্যে মৃত 15। শুধুমাত্র এনআরএসে গত 24 ঘন্টায় 13 জন আক্রান্ত হয়েছেন, যা নিঃসন্দেহে আশঙ্কার খবর। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অভিজিৎ, কি খবর রয়েছে? অতনু, শিয়ালদহ এনআরএস হাসপাতালে গত 24 ঘন্টায় 13 জন আক্রান্ত, যার মধ্যে 12 জন রোগী এবং একজন চিকিৎসক, যে চিকিৎসক হচ্ছে অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান। সেই চিকিৎসক তিনি গত কয়েকদিন ধরেই তার সামান্য উপসর্গ ছিল এবং তারপরে তাকে করোনা পরীক্ষা করা হয় এবং তিনি করোনা আক্রান্ত হন। পাশাপাশি 12 জন যে রোগী, তার মধ্যে 6 জনই হচ্ছে সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন এবং তাদের অস্ত্রোপচার করার আগেই তাদের যে পরীক্ষা করা হয় করোনা পরীক্ষা, তাদের এই 6 জন করোনা পজিটিভ হন। 6 জন সার্জারি বিভাগের, 2 জন প্রসূতি বিভাগের, 2 জন মেডিসিন বিভাগের এবং সব মিলিয়ে এই 12 জন ইএনটি বিভাগের আছে, প্লাস্টিক সার্জারি বিভাগের
মানে একসঙ্গে 12 জন করোনা আক্রান্ত হলেন এবং পাশাপাশি অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান, শিয়ালদহ এনআরএস হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান, তিনিও করোনা আক্রান্ত হওয়ায় গোটা হাসপাতাল জুড়ে যথেষ্টই আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কোনো রোগীর কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত রকমের ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি অতনু আজ এফএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান, তিনি সস্ত্রীক মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ওই চিকিৎসকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এবং তার সঙ্গে কেন্দ্রীয় সংস্থা বেলেঘাটা নাইসেড তারও অধিকর্তা, তিনিও করোনা আক্রান্ত হয়েছেন, তবে তিনি বাড়িতেই রয়েছেন, আইসোলেশনে রয়েছেন। মুখ্যমন্ত্রী তাকে গেট ওয়েল সুন কার্ড এবং পুষ্পস্তবক দিয়েছেন। ধন্যবাদ অভিজিৎ। একে তো করোনা, তার উপর নতুন মাথা ব্যথা, নতুন একটা ভাইরাস, যে ভাইরাসকে বলা হচ্ছে G4 ভাইরাস, এবং এই ভাইরাস সোয়াইন ফ্লু ভাইরাস, এবং এই ভাইরাসেরও সন্ধান মিলল চীনেই। চীন থেকে এই নতুন ধরনের সোয়াইন ফ্লু ভাইরাস, করোনা পরিস্থিতি যেখানে কাটেনি সেখানে ফের একবার অতিমারির আশঙ্কা, বিশ্বজুড়ে প্যান্ডেমিক আতঙ্ক। কারণ এক মার্কিন জার্নালে বলা হচ্ছে চীনা গবেষকরা নতুন ধরনের সোয়াইন ফ্লু আবিষ্কার করেছেন যার নাম G4, এবং যেটি জিনগতভাবে H1N1 স্ট্রেনেরই বিপরীত রূপ। ইতিমধ্যেই টিকটক সহ 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকার, আর এতেই বেজায় চটে গেছে বেজিং, এবং তারা এ নিয়ে তারা এগোতে চাইছে আরও বেশি করে। কারণ তারা বলছে যে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে তারা আবেদন করবে যে এভাবে কোনো অ্যাপ নিষিদ্ধ করা যায় কিনা। যদিও নয়াদিল্লি সাফ কথা, তারা দেশের সুরক্ষার কথা ভেবেই যা করার তা করছে। সীমান্ত ফুটছে, চোখে চোখ, এরই মাঝে ডিজিটাল লড়াই। 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র, এতে বেজায় বিপাকে চীন, উদ্বিগ্ন বেইজিং। China is strongly concerned about the relevant notice issued by the Indian side. We are checking and verifying the situation. I want to stress the Chinese government always asks the Chinese businesses to abide by international rules and local laws and regulations in their business cooperation with foreign countries. And the Indian government has a responsibility to uphold the legitimate and legal rights of the international investors, including the Chinese ones. ভারতকে জবাব দিতে চীনও উঠে পড়ে লেগে আছে। চীনে ভারতীয় সংবাদপত্র ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে কমিউনিস্ট সরকার। নয়াদিল্লি অবশ্য সোমবারই জানিয়ে দেয়, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই 59টি চীনা অ্যাপ নিষিদ্ধের সিদ্ধান্ত। যে 59টি চীনা অ্যাপ বাতিল করা হয়েছে তার মধ্যে অন্যতম টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধীর দাবি, ভারতীয়দের তথ্য বিদেশে পাচার হয়নি, চীনা সরকারকেও তথ্য দেওয়া হয়নি। নিউজ 18 বাংলা। যে 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ তার মধ্যে একটি টিকটক শহর, গ্রাম, মফস্বল সবার কাছে একটি অতি প্রিয় বিনোদনের অ্যাপ। যে অ্যাপ কখনো কেউ ঘরে বাইরে বিনোদনের জন্য ব্যবহার করছেন, কখনো একা থাকলে, কখনো আবার নিছকই মজার জন্য। সেই টিকটক ব্যান হয়ে যাওয়ায় অনেকের মন খারাপ। তবে চীনা অ্যাপের জায়গা নিচ্ছে ভারতীয় অ্যাপ। রোপোসো, চিঙ্গারি, শেয়ার চ্যাট ক্রমশ জনপ্রিয় হচ্ছে। অ্যাকচুয়ালি আমি শেয়ার চ্যাট নিয়ে বলবো। শেয়ার চ্যাটে আমি অনেকদিন আগে থেকেই আছি। আচ্ছা। বিকজ আমার শেয়ার চ্যাটের কনসেপ্টটা বেশ ভালো লেগেছে, পুরোটা যে রিজনাল ল্যাঙ্গুয়েজে বলে। তো শেয়ার চ্যাটটা আমি অনেকদিন ধরেই আমি ইউজ করছি, মানে যখন থেকে শেয়ার চ্যাট এসেছে আমি তবে থেকে আমার শেয়ার চ্যাটের অ্যাকাউন্টও আছে। গাফিলতি স্পষ্ট, এবং স্বাস্থ্য কমিশন সেই জন্য নির্দেশ দিয়েছে 10 লক্ষ টাকা জরিমানার। এ যেন একরকম লড়াই জিতে আসা। সন্তানকে ফেরত পেলেন না ঠিকই, কিন্তু যে আইনি লড়াই এতদিন ধরে লড়ছিলেন মা বাবা, সেই লড়াইয়ে কিছুটা হলেও জয়। যদিও আমরি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট হাতে পাচ্ছে ততক্ষণ তারা এ বিষয়ে কিছু বলবে না।
আমি পারবো না তোমায় ছাড়া, আমার কিচ্ছু নেই তোমায় ছাড়া মা, চার বাচ্চাদের কোলে জন্ম দিয়েছে, আমি অবাকি মা। 2 বছর আগের কথা, 2018 সালে 17 জানুয়ারি। সেদিন ঝড় বয়ে যায়, মাথায় আকাশ ভেঙে পড়ে। 2.5 বছরের ফুটফুটে ঐত্রী অকালে ঝরে গিয়েছে। দুঃসংবাদ জানতে পেরে বুক ফাটা কান্নায় আর্তনাদে ভেঙে পড়েন মা। আমরির বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনেন। চরম শোকের দিনেও লড়েছেন। এবার যেন তাই যুদ্ধ জয়। মুকুন্দপুর আমরির বিরুদ্ধে গাফিলতি প্রমাণিত। 10 লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কমিশন। নিশ্চয়ই বলবো দেরিতে হলো বিচারটা পেয়েছি। আমরা যে ক্লেমগুলো করেছিলাম অ্যাটলিস্ট কিছু ক্লেম হলো ওরা মানে বিচার করেছে, আর আজকে আমরা বিচারটা পেয়েছি। জাস্টিসটা আমরা যে দেরিতে পেয়েছি তাও জাস্টিসটা পেয়েছি বলতে পারবো। 2 বছর আগে সেদিন বড় ভয়ঙ্কর। 2018 সালের 15 জানুয়ারি সামান্য জ্বর সর্দি কাশি নিয়ে সন্তানকে মুকুন্দপুর আমরিতে ভর্তি করে কামালগাজীর বাসিন্দা দে পরিবার। 17 জানুয়ারি ঐত্রীকে ছেড়ে দেওয়ার কথা ছিল। মা দাবি করেন মেয়ে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু 17 জানুয়ারি সকালে অ্যালার্জি টেস্ট না করেই ভুল ইঞ্জেকশন দেন নার্স। এরপরই শ্বাসকষ্ট হয় ঐত্রীর। সেই সময় অক্সিজেন মাস্কই খুঁজে পাননি নার্স। চোখের সামনে মেয়েকে নিস্তেজ হয়ে যেতে দেখেন। আমরি দাবি করে হার্টের অসুখে মৃত্যু হয় ঐত্রীর, কিন্তু ময়না তদন্তের রিপোর্টে অক্সিজেনের অভাব ও ঐত্রীর ফুসফুস ও হার্টে রক্ত জমাটের উল্লেখ ছিল। তখনকার ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ঐত্রীর পরিবারকে হুমকিও দিতে দেখা যায়। এরপরই কমিটি তৈরি করে আমরি। জয়ন্তীকে সাসপেন্ড করা হয়। পূর্ব যাদবপুর থানায় আমরির বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করে ঐত্রীর পরিবার। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঐত্রীর বাবা মা। স্বাস্থ্য কমিশন ও মেডিকেল কাউন্সিলেও যাবতীয় নথিও জমা দেন। এতদিনে সেই লড়াই শেষ। আমরি জানিয়েছে স্বাস্থ্য কমিশনের নির্দেশ মেনে চলা হবে। সেদিনও বলেছি, আজও বলছি, 2.5 বছর কেটে গেল। সেদিনও আমার একটাই ইয়ে ছিল যে আমি ওদেরকে ছাড়বো না। আজকেও সেটাই বলছি, আমি ওদেরকে ছাড়বো না। ওরা আমার জীবনে সবকিছু কেড়ে নিয়েছে, আমি ওদেরকে ছাড়বো না। মেয়ের মুখ মনে করেই দিন কাটে। মনে মনেই আজ মেয়ের সঙ্গে কথা, যুদ্ধ জয়ের কথা। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অভিজিৎ চন্দ ও পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। এসএসকেএমে রোগী ভর্তি রয়েছেন, কিন্তু রোগীর পরিবারের অভিযোগ 4 দিনে নাকি একবার ড্রেসিং করা হচ্ছে, আর তাই রোগীর পায়ে পচন ধরতে শুরু করেছে। যদিও এসএসকেএম এর সুপার এই অভিযোগ মানতে নারাজ। বাঁকুড়ার পাত্র শহরের লক্ষ্মী লোহার মোটর ভ্যানের ধাক্কায় পায়ে গভীর ক্ষত হয়ে যায়, তাতে পচন ধরতে শুরু করেছিল। আশঙ্কাজনক অবস্থায় পাত্র শহর স্বাস্থ্যকেন্দ্র বাঁকুড়া মেডিকেল ঘুরে লক্ষ্মীকে আনা হয় এসএসকেএমে। 27 জুন এসএসকেএম এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয় লক্ষ্মী লোহারকে, কিন্তু তারপরও নিশ্চিত হতে পারছে না তার পরিবার। উল্টে গুরুতর অভিযোগ তুলছে রাজ্যের অন্যতম সেরা হাসপাতালের বিরুদ্ধে। এমন অবস্থা যে প্রচুর দুর্গন্ধ ছেড়ে গেছে, পাশের বেডে যারা রয়েছে তারা থাকতে পারছে না। নার্স দিকে বলা হচ্ছে, নার্স দিকে জিজ্ঞাসা করছে যে ডাক্তারবাবুর সাথে আমরা কথা বলবো, কিভাবে কি চিকিৎসা হবে, কি হবে। নার্সরা বলছে ডাক্তার কখন আসবে আমরা জানি না, বলতে পারবো না। এইভাবে আমাদের দিনগুলো কাটছে। 27 তারিখে এসে প্রথমে একদিন শুধু ড্রেসিং করা হয়েছিল ওই 10-11 সময়, তারপর থেকে একটু টুকটাক সেলাইন চলছিল। এখনো ড্রেসিংও নেই, কিছু নেই। পা পচে পুরো দুর্গন্ধ হয়ে গেছে পা। এসএসকেএম এর ট্রমা সেন্টারে আধুনিক মানের চিকিৎসার সব পরিকাঠামো রয়েছে, তাতে পচন ধরতে শুরু করেছিল। রোগীর পরিবারের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। কেউ যদি বললো আর আপনারা যদি সেটাকে ভাবলেন যে স্যার কোনো কিছু হয়নি, পা পচে গেছে, কিন্তু পা যে কেন পচছে, কেন কি করা হচ্ছে, ড্রেসিং মানে কোন ধরনের ড্রেসিং, ড্রেসিং তো রকমারি ড্রেসিং এখন নিশ্চয়ই। এখন সেটা যদি গ্যাংগ্রিন হয়ে থাকে সেটাকে হয়তো ইনপুট করার কথা ভাবা হতে পারে, না হয় ভ্যাক ড্রেসিং হতে পারে। তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন শহর কলকাতার এই হাসপাতালগুলো এতটা অমানবিক প্রশ্ন তুলছে রোগীর পরিবার। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইমন। যদি তার মধ্যে রাস্তায় বাস না নামানো হয় তাহলে অতিমারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সরকার বাস নিজেই চালাবে।
বুধবার 1 জুলাই শুরু হচ্ছে আনলক 2। সরকারি বেসরকারি অফিস খুলেছে আগেই, কিন্তু নেই বাস। বাইরে বেরিয়ে চরম হয়রানি, কোভিড স্বাস্থ্যবিধি শিখে। তাহলে উপায়? সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাস মালিকদের একাংশ। এবার সরকারের চরম হুঁশিয়ারি। লড়াই বন্ধ করুন, সহকারী লড়াই বন্ধ করুন, আর আপনারা যদি না করেন তাহলে কিন্তু আমরা বাধ্য হব। ডিজাস্টার যে আইন আছে সেই আইনের আন্ডারে ল উইল টেক ইটস ওন কোর্স। প্রয়োজন হলে এই বাসগুলো গভর্নমেন্ট নেবে। 1 জুলাইতে আমরা লক্ষ্য রাখবো, রেখে আমরা 8 জুলাই থেকে আমরা কিভাবে কি করবো না করবো সেটা আমরা জানি। বাস মালিকরা কি মানবেন সরকারের এই নির্দেশ? এ নিয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে মতবিরোধ থাকলেও আপাতত একযোগে সিদ্ধান্ত নিতে চাইছে অধিকাংশ বাস মালিক সংগঠন। কৌশল 1, মুখ্যমন্ত্রীর বার্তার পরও অনড় থাকা। কোভিড-19 বিধি মেনে যে আমার গাড়ি চালাতে হয়, যে পরিমাণ আমার যাত্রী দরকার আর যে পরিমাণ খরচ, সেটা যদি আমার কাছে না আসে তাহলে আমাদের পক্ষে চালানো কি সম্ভব? এটা সরকারকে ভাবতে হবে। কৌশল 2, বাস চালানোর সিদ্ধান্ত বাস মালিকদের ওপর ছেড়ে দেওয়া। যারা কথা দিয়েছিল তাদেরই দায় দায়িত্ব এটা। আর আমরা প্রথম থেকেই বলছিলাম যে সরকার আমাদের যেরকম ভোটে গাড়ি নেয় সেরকম ভোটে গাড়ি নিয়েই গাড়ি চালাক, রিকুয়েশন করে আমরা তাতে রাজি আছি। যতক্ষণ না আমরা রাস্তায় কিছু পজিটিভ কিছু পাচ্ছি ততক্ষণ কিছুই ভালো না। মুখে তো অনেক কথা বলছি, অনেক কথা শুনছি, তো কি হয়েছে? কথায় কথা বাড়ছে। আমরা পরিস্থিতি অনুযায়ী একটু সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে, আমরা এইটুকুই চাই, আর কিছু না। আমাদের পরিস্থিতিটাও বুঝতে হবে, আমাদের যে বেশি ভাড়া দেওয়ার মতো ক্ষমতা আমাদের, যেখানে খাবারের পয়সা নেই সেখানে প্রত্যেকে দেবো বেশি ভাড়া। এই রকম একটা অবস্থায় সরকার ডেডলাইন স্থির করে দিয়েছে, সময় আর মাত্র 24 ঘন্টা। বিরোধী দলগুলির সওয়াল, বিকল্প কোনো উপায় বের করুক সরকার। বাস মালিকদের সাথে এত অশান্তি রাখবে পশ্চিমবঙ্গ সরকার। ফুয়েলের ওপর যে সেসটা পায় সেই সেসটা তুলে দিলেই তো ফুয়েলের দাম অনেক কমে যায়, তাতে দিয়ে তো বাস মালিকদের সাথে রফা করা যায়। তবে রাজ্য প্রশাসনের হুঁশিয়ারি যে কথার কথা নয়, মঙ্গলবারই তার প্রমাণ মিলেছে। রাস্তায় বাস না নামানোয় বারাসতের 5 বাস মালিককে শোকজ করেছে পরিবহন দফতর। নিউজ 18 বাংলা। ভাড়া জটে বেসরকারি বাস রাস্তা থেকে উধাও। আজ দিনভর ছবিটা কিরকম ছিল? সরকারি বাস অন্য দিনের তুলনায় বেশি চলেছে ঠিকই, কিন্তু বেসরকারি বাস যে কটা পাওয়া গিয়েছে তাতে গাদাগাদি ভিড়। যত যাত্রী তত সিট, অর্থাৎ যত সিট তত যাত্রীর যে ছবি, সে ছবি কোথাও দেখা যায়। ভর্তুকি নয়, ভাড়া বাড়াতে হবে। টানাপোড়েনে বেসরকারি বাস রাস্তায় নামছে না। সরকারি বাস বেশি চালানো হলেও যাত্রীদের হয়রানি কমছে না। গন্তব্যে পৌঁছতে হাতের সামনে যে বাসই পাচ্ছেন উঠে পড়ছেন যাত্রীরা। বেসরকারি বাসের দূরত্ব বিধি মানার বালাই নেই, এমনকি সরকারি বাসেও ভিড়। রাসবিহারী থেকে S3W রুটের সরকারি বাসে ওঠেন নিউজ 18 বাংলার প্রতিনিধি। নিয়ম অনুযায়ী যত সংখ্যক আসন তত সংখ্যক যাত্রী থাকার কথা, কিন্তু উল্টো ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আমরা রয়েছি S3W রুটের এই সরকারি বাসে। দেখতেই পাচ্ছেন সরকারি বাসের ঠিক ছবিটা, যে ছবিটা আপনাদের দেখাতে চাইবে। প্রথমত ছবি দেখলে বোঝা যাবে না যে সরকারি বাসে যত সংখ্যক আসন তত সংখ্যক যাত্রী। যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা মানার বা নির্দেশিকা মেনে যে বাস চলছে তার কোনো নিয়ম বা রীতি রয়েছে। এই তো দেখছেন যেরকম অবস্থা এরকমই রয়েছে, বাস নেই, যেতে হচ্ছে অফিসে, এরকমভাবেই যেতে হচ্ছে। করোনা ভাইরাস বাড়ছে, তো সচেতনতা করতে অফিসে তো যেতে হবে, খেতেও তো হবে। আমি বেলা ঠাকুরপুকুর থেকে আসছি, এই রুটে তো কোনো গাড়ি নেই, সেই জন্য আপনাকে ভিড় বাসে উঠতে হচ্ছে, উপায় নেই। গাড়ি নেই, কি করবো, গাড়ি নেই, আর প্যাসেঞ্জার অফিস টাইম, এই জন্যই অবস্থা। গড়িয়াতেও বেসরকারি বাসের দেখা নেই। সরকারি বাস চললেও যাত্রীদের ভোগান্তির ছবি ধরা পড়ল। বেলা যত বেড়েছে সরকারি বাসের সংখ্যা বেড়েছে, তবে যাত্রীদের হয়রানি কমেনি। বেসরকারি বাসে ঘেঁষাঘেঁষি করেই যাচ্ছেন যাত্রীরা। প্রতিদিন সকালের মধ্যে দেখা যাচ্ছে আবার সে বাসের স্ট্যান্ডিং ক্যাপাসিটিতে চলছে, অর্থাৎ সকাল থেকে যতবারই আমরা যতগুলো বাস দেখছি প্রত্যেকটা বাসেই কিন্তু লোক দাঁড়িয়ে যাচ্ছে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা শ্যামবাজার, সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস মিলছে। বেসরকারি বাসে গাদাগাদি ভিড়, বেশিরভাগই দাঁড়িয়ে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি নিয়ে কারো মাথা ব্যথা নেই।
এখনো রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তার মধ্যেই বাস যন্ত্রণা, ভিড় এড়ানো সম্ভব হচ্ছে না। কবে হয়রানি কমবে, উত্তর জানা নেই। নিউজ 18 বাংলা। ফ্রিতে রেশন দেওয়ার ঘোষণা, প্রথমে মোদি, তারপর মমতা। প্রধানমন্ত্রী ঘোষণা করলেন এই বছরের নভেম্বর পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়া হবে, আর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 2021 জুন পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়া হবে। আর বিরোধীরা বলছেন এ যেন ঘোষণার প্রতিযোগিতা। কেন্দ্রের রেশন আরো 5 মাস ফ্রি, রাজ্যের রেশন আরো 12 মাস ফ্রি। রেশনে রাজনীতির চাল, বলছে বিরোধীরা। প্রথমে মোদি, তারপর মমতা। করোনা যুদ্ধে পরপর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ঘোষণা। আনলক 2 এর আগের দিন দেশবাসীকে বার্তা দিতে গিয়ে নরেন্দ্র মোদী ঘোষণা করেন নভেম্বর পর্যন্ত কেন্দ্র রেশন দেবে বিনামূল্যে। 80 करोड़ लोगों को मुफ्त अनाज देने वाली ये योजना अब जुलाई, अगस्त, सितंबर, अक्टूबर, नवंबर में भी लागू रहेगी। প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই মুখ্যমন্ত্রীর ঘোষণা। আর ওনারা নভেম্বর পর্যন্ত করেছেন, তো আমি এটা আগামী বছর জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিই। যে রেশনটা ওনারা দিচ্ছেন, ওনারা 60% লোক পাচ্ছে, 40% পাচ্ছে না। 1 কেজি করে যেটা দেওয়া হলো, তাই তো 60% লোক বেঙ্গলে কভার হচ্ছে সারা দেশে, 40% ওনারা যেটা 100% বলেছেন ভুল বলেছেন। মোদী মমতার ফ্রিতে রেশন ঘোষণা নিয়েও রাজ্য রাজনীতিতে চাপানুতর। আজকে তিনি যেহেতু বিহারের নির্বাচন আছে সামনে, ছট পূজা মনে করেছেন, ছট পূজা পর্যন্ত নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করবেন। আমাদের দাবি ছিল ডিসেম্বর পর্যন্ত দিতে হবে, 1, 2 ইউনিভার্সাল করতে হবে। যাদের প্রয়োজন নেই তারা নেবে না। তো সরকার এখন ভোট রাজনীতি করছেন। কি অ্যানাউন্সমেন্ট করলেন, মানুষ সেটা পেল কি না, মানুষের কতটা উপকার হলো, সেসব না দেখে এ যেন অ্যানাউন্সমেন্টের কম্পিটিশন হচ্ছে। একদিকে চীনের হুঙ্কার, তার সঙ্গে করোনার কামড়। অনেকে বলছেন চাপে মোদী সরকার। এই পরিস্থিতিতে গরিব মানুষকে ফ্রিতে চাল ডাল দেওয়ার ঘোষণার পেছনে কি মোদীর কৌশল লুকিয়ে রয়েছে? কংগ্রেস মোদীর গায়ে গরিব বিরোধী তকমা সেঁটে দিতে চায়। কংগ্রেসের এই আক্রমণকে ভোঁতা করতেই কি নভেম্বর পর্যন্ত ফ্রিতে রেশনের ঘোষণা মোদীর? পর্যবেক্ষকদের একাংশের মতে রাজনীতির চাল ভোটে বাড়ে। তাই কি রাজ্যেও 2021 জুন পর্যন্ত ফ্রিতে রেশন? নিউজ 18 বাংলা। হাওড়ার পাঁচলা পঞ্চায়েতে ক্ষতিপূরণের তালিকায় ভুয়ো নাম, এই অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধান, এবং এই অভিযোগ পঞ্চায়েত প্রধান করেছেন জেলা শাসকের কাছে, যদিও উপপ্রধান তা মানতে নারাজ। এই পঞ্চায়েত প্রধান উপপ্রধান দড়ি টানাটানির মাঝেই নতুন করে ক্ষতিপূরণের আবেদন নেওয়া শুরু হলো পাঁচলা পঞ্চায়েতে। না, বিরোধীদের নয়, অভিযোগ স্বয়ং পঞ্চায়েত প্রধানের। অভিযোগ হাওড়া পাঁচলা পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমানের। আমি এই তালিকা সম্বন্ধে আমি কিছুই জানি না। আমাকে অন্ধকারে রেখে এই তালিকা তৈরি করা হয়েছে, মানুষ যাতে সেটা বুঝতে পারে তার জন্য আমি প্রশাসনকেও জানিয়েছি, দলকেও জানিয়েছি। মুজিবুর রহমান লিখিত অভিযোগ জানিয়েছিলেন জেলা শাসককে। উপপ্রধান কণিকা নাগ অবশ্য প্রধানের অভিযোগকে গুরুত্বই দিচ্ছেন না। এখনো পর্যন্ত কিছু টাকা পাইনি, পারলে আপনাদেরকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যাচাই করে দেখে নিতে পারেন। গত বছর আমার শ্বশুর হচ্ছে আবাস যোজনার ঘর পেয়েছেন, কিন্তু উনি হচ্ছে ঘরই পাননি গত বছরে পাননি। এর থেকে 15 সালে পেয়েছিলেন সেই ঘর, তার তো ক্ষতি হতে পারে, 7-8 বছর হয়ে গেল। গ্রামবাসীদের অনেকেই বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু ক্ষতিপূরণ পাননি। আবেদন করেছি, দরখাস্ত লিখেছি, আমরা কিছুই এখনো সাহায্য পাইনি। বাড়িতে সারাতে পারছেন না? বাড়িতে সারাতে পারছি, আমরা মানে ফ্যাক্টরিতে কাজ করি, কাজ এখন বন্ধ, আমরা পয়সা ইনকাম নেই, এখন কি করব? প্রধান সরাসরি জেলা শাসককে চিঠি দেওয়ায় ক্ষুব্ধ পাঁচলা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। প্রধানের চিঠি দেওয়াটা ডিএমকে আমার বোধহয় ঠিক হয়নি। এটা ব্লক প্রশাসনের যারা নেতৃত্বে আছে তাদেরকে এটা জানানো দরকার ছিল। প্রধান উপপ্রধানের কাজিয়ায় পঞ্চায়েতের কাজ গতি হারাচ্ছে। সুযোগ নিতে কৌশলী পঞ্চায়েতের বিরোধী দলনেতা। উপপ্রধান পেয়েছে, তার খুড়শ্বশুর পেয়েছে এবং তার দলের লোকেদেরকে পাইয়ে দেওয়া হয়েছে। একই দলের প্রধান উপপ্রধান দুজনের মধ্যে ওদের সংঘর্ষ চলছে, খেয়োখেই চলছে। সাধারণ গরিব মানুষ সত্যি যাদের ক্ষতি হয়েছে তারা কেউ পায়নি। জেলা শাসক কিন্তু হাত গুটিয়ে বসে থাকেননি।
তার নির্দেশে পাঁচলা পঞ্চায়েত ক্ষতিগ্রস্তদের তালিকা নতুন করে তৈরি করতে আবেদন জমা নেওয়া শুরু করেছে। হাওড়ার পাঁচলা থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। আমফান ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে কড়া তৃণমূল নেতৃত্ব, হাওড়ার 5 নেতাকে শোকজ। দলের কাছে অনেকগুলো কয়েকটা অভিযোগ জমা পড়েছে। জমা পড়ার সঙ্গে সঙ্গে দল সেগুলো আমাদের কাছে পাঠিয়েছেন শোকজ করার জন্যে, এবং ইতিমধ্যেই কয়েকদিন আগে শোকজ লেটার বাই পোস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। সাঁকরাইল সম্বন্ধে অভিযোগ আমার কাছে প্রথম আসে। অভিযোগ পাওয়ার পর আমি ডিএমকে পাঠাই, ডিএমকে বলি এনকোয়ারি করুন। ডিএম সেটা এনকোয়ারি করেন, করে দেখতে পান যে হ্যাঁ সত্যি এখানে কিছু হয়েছে। তাদের তালিকা বাতিল করা হয়েছে, সেখানে কমিটি করে দেওয়া হয়েছে। এই আগামীকাল থেকে শৈল শহর খুলে যাচ্ছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। আপনি চাইলে এবার যেতেই পারেন, কারণ পর্যটনের জন্য বা পর্যটকদের জন্য এবার প্রস্তুত শৈল শহর। অবশেষে আনলক। প্রায় 3 মাস পর 1 জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উত্তরবঙ্গের পাহাড়। মন খারাপ কাটিয়ে ফের চাঙ্গা দার্জিলিং। নরম রোদে আলসে মলে কেভেন্টার্স গ্লেনারিস এখন পর্যটকের অপেক্ষায়। टूरिस्ट आएगा, लेकिन इन लोगों का आने के लिए सबसे पहले उन लोगों का और हम लोगों का डिसिप्लिन में बैठना पड़ेगा। अब हम लोग वो सैनिटाइजर रखेंगे, ग्लव्स पहनेंगे और मेंटेन डिस्टेंस रखेंगे। 1-2 कस्टमर खाली अगर घुसने से खाली 1-2 कस्टमर को खाली अंदर घुसने देंगे, ज़्यादा भीड़ भाड़ नहीं हो सकेगा। লকডাউনে ধুলো ঝেড়ে দার্জিলিংয়ে হোটেল আগেই খুলেছিল, কর্মীরাও এসেছেন, চাকরি যায়নি কারোরই, তবে বেতন ছাঁটা হয়েছে। পরোক্ষভাবে পর্যটনের উপরই গোটা পাহাড় নির্ভরশীল। পরিসংখ্যান বলছে পাহাড়ে প্রতিদিন গড়ে হোটেল ও হোমস্টে মিলিয়ে ক্ষতির পরিমাণ 14 থেকে 15 কোটি টাকা। দার্জিলিংয়ে হোটেলের সংখ্যা প্রায় 350। তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে প্রায় 10,000 কর্মীর জীবন জীবিকা। তবে পাহাড়ে যেতে মানতে হবে স্বাস্থ্যবিধি। কালীঝোড়ায় থাকছে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা। মংপু, কালিম্পং যেতে কালীঝোড়ায় পর্যটকদের স্ক্রিনিং হবে। দার্জিলিং, মিরিক, কার্শিয়ং যেতে শিমুলবাড়িতে থার্মাল স্ক্রিনিং পর্যটকদের। গাড়িতে নির্দিষ্ট সংখ্যক পর্যটক থাকবেন। প্রতিটি হোটেলের ঢোকার সময় স্ক্রিনিং। হোটেল স্যানিটাইজ করা হবে প্রতিদিন। পর্যটকদের নিয়ে আসতে হবে চিকিৎসকের দেওয়া ফিট সার্টিফিকেট। कोविड के रिलेटेड जो भी प्रिवेंटिव मेजर्स हैं वो सारा कुछ हम लोगों ने इंतजाम करके रखा है, उसमें किसी को कोई चिंता की बात नहीं। পর্যটকরা চলে যাওয়ার পর 24 ঘন্টা ফাঁকা থাকবে রুম, চলবে স্যানিটাইজেশন। পাহাড় খুললেও এই মুহূর্তে গ্রুপ ট্যুরিজমের অনুমতি দেওয়া হচ্ছে না পাহাড়ে। এই মুহূর্তে পাহাড়ে সেভাবে ভিড় নেই। লক্ষ্য এখন পুজো ভ্যাকেশন। নিউজ 18 বাংলা। শৈল শহরের মতো সমুদ্র সৈকতও প্রস্তুত এবার পর্যটকদের স্বাগত জানানোর জন্য আনলক 2, অর্থাৎ এবার করোনা বিধি মেনে দীঘা সমুদ্র সৈকত আপনার জন্য তৈরি। কয়েক মাসের বিশ্রাম, বুধবার থেকে ফের সমুদ্রের ধারে রাত জাগবে কবিতারা। এলোমেলো গানে রাত ভোর হবে। 1 জুলাই থেকে আনলক দীঘা। পর্যটকদের জন্য পুরোপুরি খুলে যাচ্ছে সমুদ্র সৈকত। খুলছে সমস্ত হোটেল। সমুদ্র স্নানেরও অনুমতি পাচ্ছেন পর্যটকরা। টুরিস্ট আসবে তাদেরকে মোটামুটি সতর্ক করে দেওয়ার দায়িত্বটা তাদেরই, কারণ তারা বাইরে থেকে আসবে, কি নিয়ম আছে, কি স্বাস্থ্যবিধি আছে হয়তো অনেকে জানে না। সেগুলোর ব্যাপারে যেন হোটেলগুলো দায়িত্ব নেয়। কোমর জলে বেশি নামবেন না বা মদ খেয়ে নামবেন না। করোনা আতঙ্কে লকডাউনের শুরু থেকেই তালা বন্ধ বাঙালির পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন। পর্যটক নেই, দূষণ নেই, হাঁপ ছেড়ে বেঁচেছিল সমুদ্র। কিন্তু মুখ থুবড়ে পড়েছিল পর্যটন ব্যবসা। সংকট কাটাতে আনলক 1-এ কয়েকবার দীঘা খোলার চেষ্টা হলেও স্থানীয়দের বাধায় খোলা যায়নি হোটেল। সংক্রমণের ভয়ে কর্মীরাও কাজে আসেননি।
এবার পুরোপুরি আনলক দীঘা। উৎসাহী কয়েকজন আগে ভাগেই এসে পড়েছেন দীঘায়। আমরাই বসে বসে ঢেউগুলো দেখছি, এটাই উপভোগ করছি, কিন্তু যেটা আসল সমুদ্রে স্নান করা সেটা কিন্তু আমরা পারলাম না। এই অবস্থা থেকে আমরা এখন মুক্ত হাওয়ার সংস্পর্শে খুব ভালো লাগছে। 1 তারিখ থেকে শুনে যাবে আরো ভালো খবর। আনলক দীঘা স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে। চলবে পুলিশের কড়া নজরদারি, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব, মাস্ক বাধ্যতামূলক। ঝাউবনের ফাঁকে এক চিলতে রোদে চেনা সুন্দরী আর যেন অচেনা। আনলক 2-এ নতুন ভোরের অপেক্ষায় দীঘা। দীঘা থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কাল থেকে খুলছে কালীঘাট মন্দির, তার আগে আজ জোরদার প্রস্তুতি দেখা গেল। স্যানিটাইজ করা হলো মন্দির চত্বর। তবে মন্দির খুললেও কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। একসঙ্গে 10 জনের বেশি মন্দিরে ঢুকতে পারবেন না, গর্ভগৃহ প্রবেশ করা যাবে না। আগে আসলে আগে করতে হবে। শোভাবাজার রাজবাড়ির ছোট তরফে উল্টো রথের দিন কাঠামো পুজো হয়। ঠিক সেই বিধি মেনেই এবছরও উল্টো রথে অর্থাৎ আজই কাঠামো পুজো হলো। পারিবারিক প্রথা মেনে প্রথমে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার পুজো এবং মন্দির চত্বরেই টানা হয় রথ এবং তারপর কাঠামো পুজোর সূচনা। উল্টো রথের যে পূর্ণ লগ্ন, সেখানেই শোভাবাজার রাজবাড়ির এই পুজো শুরু হয়, অর্থাৎ কাঠামো পুজো। এবং আজ এই পুণ্যতিথিতে মায়ের যে দক্ষিণ পায়ের অংশ তৈরি হবে যেখানে, সেই বাঁশ অর্থাৎ মূল কাঠামো, সেটা দিয়েই আজকে কাঠামো পুজো শুরু হয়। এই মুহূর্তে পরিবারের যে নিত্য পুজো সেটা শেষ হয়েছে, এখন রথের পুজো শুরু হয়েছে। রথে নারায়ণকেই এরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা রূপে দেখেন। এবং আরও কি কি হবে এই রিচুয়ালস আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস কৃষ্ণদেব। আমি অষ্টম প্রজন্ম, নবকৃষ্ণদেব থেকে অষ্টম প্রজন্ম। এখানে আমাদের জগন্নাথের জায়গায় নারায়ণকেই জগন্নাথ হিসেবে দেখা হয় এবং জগন্নাথের নারায়ণকেই রথে করে ঘোরানো হয়। এই দালানের মধ্যে 7 পাক রথ ঘোরানো হয়। রথের দিন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে উনি এসছেন, এবার পূর্ব দিক থেকে উনি পশ্চিম দিকে যাবেন, যেখানে উনি থাকেন সেখানে সেই জায়গায় যাবেন। আজকের যে কাঠামো পুজো, তাতে একটা অন্য জিনিস আমরা লক্ষ্য করছি, আপনার হাতে বডি স্যানিটাইজার, মুখে মাস্ক। মায়ের পুজোয় এবার কি একটু অন্যরকম? আমরা প্রত্যেকে মুখে মাস্ক পরা রয়েছে, দেখবেন আমাদের সদস্যরা এই স্যানিটাইজ আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে রয়েছে ডিসইনফেকশন স্প্রে, অর্থাৎ কোভিড বিধিনিষেধ মেনেই পুজো চলবে সতর্কভাবে, তবে নিয়ম নিষ্ঠা ভরেই। রাজবাড়িতে যে নিয়ম মেনে পুজো হয় সেই নিয়মগুলো অক্ষুণ্ণ থাকবে, সেই নিয়ম মেনেই হবে। তবে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করেই এবারের উৎসব পালন শোভাবাজার রাজবাড়িতে। প্রতিদিন টান টান নতুন পর্ব নিয়ে জলসা।